রাস্তা দিয়ে হাঁটার সময় সামনে তাকিয়ে দেখি তমা একটা ছেলের হাত ধরে পার্কের দিকে যাচ্ছে। তমা আমার গার্লফ্রেন্ড। আমি তাদের পিছু নিলাম। তারা পার্কের ভেতরে একটা নিরিবিলি জায়গায় চলে যায়। আমি তাদের পিছনে যাব এমন সময় ফোনটা বেজে ওঠে। তমা আর আমার দূরত্ব বেশি দূর ছিল না, তাই আমার ফোনের শব্দে তমার কান পর্যন্ত পৌঁছে গেল। ফোনের রিংটোন শুনে তমা ও সাথে থাকা ছেলেটা পিছনে ফিরে তাকালো। তমা পিছনে ঘুরে আমাকে দেখে ছেলেটার হাত ছেড়ে দিল। তুমি এখানে কি করে? রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, তখন তোমাদের দেখা, তাই ভাবলাম তোমাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে বাড়িতে চলে যাই। এমনিতেই বাড়িতে গেলেই সারাদিন বসে বসে কাটাতে হবে, তাই তোমাদের সাথে সময় কাটানোর জন্য আসলাম। মনে হয় আমি আপনাদের পার্সোনাল লাইফে ডিস্টার্ব করে ফেলেছি। আমি আসি তাহলে, ভালো থাকবেন। আমি পার্ক থেকে বেরিয়ে বাসায় চলে আসি। বাড়িতে ঢুকতেই আম্মুর লেকচার। কোথায় গিয়েছিলি? কার সাথে ছিলি? কতবার বলেছি আজকে তোর আপুর বাড়িতে যেতে হবে। তিশা কতবার ফোন দিয়েছে তার হিসেব নেই। এখানে দাঁড়িয়ে কি করছিস? তাড়াতাড়ি রেডি হয়ে আয়, আমাদের যেতে হবে। আমি রুমে চলে আসলাম। আর তিশা আমার বড় বোন, 3 মাস আগে বাড়ি থেকে পালিয়ে বিয়ে করেছে। কিছুদিন আগে দুই পরিবারের সবাই তাদের মেনে নিয়েছে। আর আজকে আমাদের সবাইকে আপু শ্বশুর বাড়িতে থেকে দাওয়াত দিয়েছে। আমি রেডি হয়ে নিচে গেলাম। নিচে আব্বু আম্মু আমার জন্য দাঁড়িয়ে আছে। আমাকে নামতে দেখে আব্বু বাইরে চলে গেল গাড়ি বের করতে। আম্মুকে সাথে নিয়ে আমি গাড়িতেই বসে পড়লাম। আব্বু গাড়ি ড্রাইভিং করছে। শাকিল, তিশার শ্বশুর বাড়ি গিয়ে একদম দুষ্টুমি করবি না। সেখানে অনেক লোকজন আসবে, ভদ্রভাবে চলাফেরা করবি। তুমি এই কথা বলতে পারলে? আমার মতো ভদ্র ছেলে এই এলাকায় আর একটাও খুঁজে পাবে না। আমি তোমার কাছ থেকে এটা আশা করি নাই আম্মু। তুমি আমার দিলটা আজকে ভেঙে দিয়েছো। এই কষ্ট আমি কাকে দেখাবো? কাঁদো কাঁদো সুরে কথাগুলো বললাম। হয়েছে তোর মতো লাফাঙ্গা ছেলে এই এলাকা কেন আরো 2 এলাকায় ঘুরলেও খুঁজে পাওয়া যাবে না। আব্বু, তুমি আমাকে এভাবে বাঁচাতে পারলে? যাও, তোমার সাথে আর একটা কথাও বলবো না। কথা বলতে বলতে আপু শ্বশুরবাড়িতে চলে এলাম। গাড়ি থেকে নামতেই আপু এসে আমাকে জড়িয়ে ধরলো। কেমন আছিস ভাই? আমি ভালোই আছি। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি অনেক খুশি। আবার শালাবাবু কোথায়? ফাইজলামো করে দুলাভাইকে বললাম। পিছনে থেকে আম্মু আমার মাথায় থাপ্পড় দিল। আউচ! আপু দেখো না, আম্মু আমাকে সব সময় এমন করে মারে। আব্বু আম্মু আমার পিছনে দাঁড়িয়ে আছে। আব্বু আম্মুকে দেখে আপুর মাথা নিচু করে ফেলে। কেউ কিছু বলছে না। বাড়ির ভিতর থেকে আম্মুর বয়সী একজন মহিলা বেরিয়ে আসে। আম্মুর সামনে দাঁড়ালো তিনি। বেইমান পোলাপাইন না বুঝা ভুল কইরা ফেলছে। এইভাবে অভিমান করে থেকে কি হবে? ভুলটা তো আর শুধরানো যাবে না। মেয়েকে ক্ষমা করে দেন। আপু কান্না করে আম্মুকে জড়িয়ে ধরলো। আব্বু আম্মুও থাকতে পারলো না। যতই হোক, তাদেরই সন্তান তো। আপু শাশুড়ি আমাদের সবাইকে বাড়ির ভেতরে নিয়ে গেলেন। আপু, দুলাভাই কোথায় গেছে? তোর দুলাভাই একটু বাইরে গেছে, এক্ষুনি চলে আসবে। আপুর সাথে কিছুক্ষণ সময় গল্প করলাম। একটু পর দুলাভাই রুমের ভিতরে চলে আসে। শালা দুলাভাই মিলে আড্ডা দিতে বসে গেলাম। এমন সময় পিছন থেকে ভাইয়া বলে ডাক দিল। পিছনে তাকিয়ে দেখি লিজা আপু। লিজা আপু আমাদের ভার্সিটির সিনিয়র। লিজা আপু আমাকে চিনে না, তবে আমি লিজা আপুকে ভালোভাবেই চিনি। উনি ভার্সিটির মধ্যে 1 নাম্বার বখাটে মেয়ে। ভার্সিটির সব ছেলেরাই লিজা আপুকে দেখে ভয় পায়। আরে লিজা, তুই ভার্সিটিতে থেকে কখন আসলি? এদিকে আয়, তোর সাথে পরিচয় করিয়ে দেই। এ হচ্ছে শাকিল, তোর বাবির ছোট ভাই, আর তামিম ওই হচ্ছে লিজা, আমার ছোট বোন। লিজা আপু আমাকে না দেখার ভান করে রুম থেকে বেরিয়ে চলে গেল। আমি আর দুলাভাই আবার গল্প করতে লাগলাম। হঠাৎ দুলাভাইয়ের ফোনটা বেজে ওঠে। দুলাভাই ফোনে কথা বলতে বলতে রুম থেকে বেরিয়ে গেল। আমি রুমে একা বসে কি করব? তাই আমি দুলাভাইয়ের পিছনে পিছনে হাঁটতে লাগলাম। হঠাৎ পাশ থেকে কে যেন হাতটা টান দিল। তাকিয়ে দেখি লিজা আপু। আপু, আপনি আমাকে টান দিলেন কেন? এ কি, আপনি রুমের দরজা বন্ধ করছেন কেন? আমার ভয় করছে, আমি কিন্তু চিৎকার করব। চিৎকার করে কোনো লাভ নেই। আজকে তোরা এইখানেই ধর্ষণ করব। এ না না, এমনটা করবেন না প্লিজ। বাংলাদেশের ছেলে ধর্ষণের কোনো আইন নেই। আইন তৈরি হলে তখন আমাকে ধর্ষণ করিন। এখন আমি যাই। জি না চান্দু, আমি এখনই তোমাকে ধর্ষণ করব। আমি কিন্তু চিৎকার করব। বাড়িতে কেউ নেই, সবাই ছাদে গেছে। দুলাভাই, আমি কিছু করি নাই। আমার কথা শুনে লিজা পেছনে তাকায়। এই সুযোগে আমি রুম থেকে বেরিয়ে এক দৌড়ে ছাদে চলে গেলাম।
ছাদে গিয়ে আপুর পাশে বসে পড়ি। একটু পর লিজা আপুও ছাদে চলে আসে। ছাদে এসে আমার পাশে খালি জায়গা পেয়ে বসে পড়ে। আমি আপুর সাথে কথা বলতে থাকি। এমন সময় লিজা আমার পেটে চিমটি কাটে। আমি আউচ বলে শব্দ করলাম। সবাই আমার দিকে তাকিয়ে আছে। তামিম, কি হয়েছে? এভাবে শব্দ করলে কেন? না না, কিছু হয় নাই, এমনি একটু ব্যায়াম করলাম আর কি। লিজা মুচকে হাসি দিল। আমি কিছু বলতে পারছি না। লিজা চিমটি কাটছে আর মুচকে মুচকে হাসি দিচ্ছে। এবার আমিও লিজার কোমরে চিমটি কাটলাম। লিজার রাগের লোক নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি আর কিছু না বলে চুপ করে বসে রইলাম। বিকেলে আপু দুলাভাইকে নিয়ে বাসায় চলে আসি। আপু দুলাভাইকে নিয়ে রুমে চলে গেল। আমি বাড়ি থেকে বেরিয়ে মাঠে চলে আসি। মাঠে কাউকে দেখতে পেলাম না আজকে, তাই অনিকাদের বাড়িতে গেলাম। অনিকা আমার ফ্রেন্ড। বলে রাখি, অনিকার সাথে আমি সব সময় ফ্রি। বাড়িতে এসে রান্নাঘরে গেলাম, কারণ এই সময় আন্টি রান্নাঘরে থাকে। আমি প্রতিদিন অনিকাদের বাসায় আসি আন্টির হাতে রান্না খেতে। আন্টির হাতে রান্না কি বলবো আপনাদের, জিভে জল চলে আসে। আন্টি, আজকে রেসিপিটা কি? আজকে ইলিশ মাছের ঝোল আর চিংড়ি মাছের কালিয়া। নাম শুনেই জিভে জল চলে আসলো। আমি ডাইনিং টেবিলে বসে পড়লাম। আন্টি এসে খাবার দিয়ে গেল। খাবার খেয়ে আনিকার রুমে গেলাম। আনিকার রুমে বসে মোবাইল টিপছে। আমি পিছনে থেকে চুলের ধরে টান দিলাম। আউচ আম্মু, এই বেতনি চুপ। তুই কখন আসলি? এই বেটি বলে কি, শোন, আমার জন্য একটা ব্র্যান্ড নিউজ আছে। তোর জন্য ব্যাড নিউজ? আঙ্কেল কি তোর বিয়ে ঠিক করেছে? বিয়েটা করে ফেল দোস্ত, অনেক দিন হলো বিয়ে খাওয়া হয়নি। তোর বিয়েতে পেট ভরে খাবো। চুপ বেতনি, সবসময় খাবারের পিছনে পড়ে থাকে। আমার বিয়ে ঠিক হয় নাই। বিয়ে হলে আমার জন্য ভালোই, সারাদিন বউয়ের সাথে রোমান্স করতাম। এর থেকেও বড় বিপদ। কিসের বিপদের কথা বলছিস তুই? তিশা আপু পালিয়ে বিয়ে করছে, সেটা তো তুই জানিস। কিছুদিন আগে দুই পরিবারের সবাই বিয়েটা মেনে নিয়েছে। আজকে আমরা আপুর শ্বশুর বাড়িতে গিয়েছিলাম। আপুর শ্বশুর বাড়িতে গিয়ে দেখি লিজা আপুকে দেখে আমি অবাক হয়ে যাই। পরে জানতে পারি লিজা আপু দুলাভাইয়ের ছোট বোন, মানে আপুর ননদিনী। আপুর ননদিনী ভালো কথা, সারাদিন আমাকে একটু শান্তিতে থাকতে দেয় নাই রে। এই দেখ, চিমটি কেটে কি অবস্থা করেছে আমার। আবার আমাকে একটা রুমে নিয়ে ধর্ষণ করতে চেয়েছিল। লিজা তোরে ধর্ষণ? জীবনে প্রথমবার একটা মেয়ে ছেলেকে ধর্ষণ করেছে? খুব হাসি পাচ্ছে তাই না? কালকে ভার্সিটিতে কিভাবে যাব? এতদিন লিজাপুর থেকে দূরে দূরে থাকছি, এখন কি হবে আমাদের? আনিকা আমার কথা শুনে মাথায় হাত দিয়ে বসে পড়ল। আমি আনিকার পাশে বসে আছি। দোস্ত, একটা উপায় বের কর। তামিম, হৃদয়, তাসিম কোথায়? মিম, হৃদয়, তামিম, তাসি আর আনিকা আমাদের ফ্রেন্ড। আমি আর আনিকা সবাইকে ফোন করে আনিকাদের বাসায় আসতে বললাম। একটু পর সবাই আনিকাদের বাসায় চলে আসে। আমি ওদের সব কথাই বলে দিলাম। সবাই চিন্তায় পড়ে গেল। মিম বারান্দায় বসে বসে ভাবছে। হৃদয় পড়ার টেবিলে চলে গেল। তাসি ফ্লোরে বসে পড়ে। আনিকা আর আমি খাটের দুই পাশে দুইজন বসে বসে ভাবছি। সবাই গভীর ভাবনায় চলে গেলাম। 1 ঘন্টা ভেবেও কোনো কুল কিনারা খুঁজে পেলাম না। হঠাৎ আমার ফোনের রিংটোনটা বেজে উঠল। মোবাইলের স্ক্রিনে তাকিয়ে দেখি অচেনা নাম্বার। মিম সোমেটে আবার থেকে মোবাইলটা কেড়ে নিল। বেচারি ভেবেছিল আমার গার্লফ্রেন্ড ফোন দিয়েছে। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে মেয়েলি কণ্ঠে ভেসে আসলো, জানো? কথাটা শুনে আমি আকাশ থেকে পড়লাম। আবার বলতে লাগলো, কেমন আছো জানো? সবাই কথাটা শুনে আমার উপর ঝাঁপিয়ে পড়ে। আমাকে ইচ্ছা মতো কিল ঘুষি মারতে লাগলো। আমাকে ফ্লোরে ফেলে দিয়ে মোবাইলটা লাউড স্পিকারে দিল। ওপাশ থেকে অচেনা মেয়েটা বলল, কি করছো জানু? হৃদয় উত্তর দিল। বসে আছি জানো। মেয়েটা আবার বলল, খাবার খেয়েছো? হৃদয় উত্তর দিল, না জানো, তুমি খেয়েছো? আমি ফ্লোরে বসে ওদের কথা শুনছি। হঠাৎ মেয়েটা বলল, জানু, ভাবি তোমার সঙ্গে কথা বলবে। সবাই বুঝে গেল যার সাথে হৃদয় কথা বলতেছে এটা আর কেউ না, বরং লিজা আপু। সবাই ভয় পেয়ে আমার হাতে ফোনটা দিয়ে দৌড়ে চলে গেল। আমিও বুঝতে দিলাম না এতক্ষণ হৃদয়ের সাথে কথা বলছিল। ফোনটা কেটে দিতেই মনে পড়ে গেল আপু তো আমাদের সাথে এসেছে। তাহলে লিজা আপু মিথ্যা কথা বলছে। সন্ধ্যায় বাড়িতে চলে এলাম। বাড়ির ভিতর গিয়ে দেখি লিজা আপু ডাইনিং টেবিলে বসে আছে। আমাকে দেখে লিজা আপু চোখ টিপ মারলো। আমি থতমত খেয়ে সেখান থেকে চলে গেলাম। রাতে আম্মু এসে খাবার খাওয়ার জন্য ডেকে গেল। আমি নিচে গিয়ে দুলাভাইয়ের পাশে বসে পড়লাম। লিজা এসে আমার পাশে বসে পড়ে।
আব্বু আম্মু আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসি দিল। আমি লজ্জার মাথা খেয়ে নিচের দিকে তাকিয়ে গপ গপ করে খাবার খেয়ে চলে এলাম। খাবার খাওয়ার সময় লিজা আমার কোমরে কাতুকুতু দিয়েছে। অনেক কষ্টে খাবার খেয়ে রুমে চলে আসলাম। ঘুমাতে যাব এমন সময় বিদ্যুৎ চলে গেল। তাই ভাবলাম ছাদে যাওয়া যাক। যেই ভাবা সেই কাজ। ছাদে বসে আছি এমন সময় লিজা এসে আমার পাশে বসে। আপনি এত রাতে ছাদে আসলেন কেন? তোর সাথে গল্প করবো তাই। আমার সাথে গল্প? তা কি গল্প করবেন শুনে? প্রেমের গল্প। মানে? মানে হচ্ছে তুই কয়টা প্রেম করেছিস, কার সাথে করেছিস, মেয়েগুলো দেখতে কেমন ছিল, আর সব এই আর কি। প্রেম করে কষ্ট পেয়ে কি হবে? একাই তো ভালো আছি। ফাজলামি করিস না, সত্যি করে বল। ছিল। কিছুদিন আগে ব্রেকআপ হয়েছে। কেন? এমনি ব্রেকআপ করে চলে গেছে। সত্যি কথা বললাম না। একটা মেয়ে এমনি ব্রেকআপ করে চলে গেল আর তুই কিছু বললি না কেন? এসব কথা বাদ দেন। আপনি প্রেম করেন না কেন? কে বলেছে আমি প্রেম করি না? আমি কি তোর মতো ছ্যাঁকা খেয়ে ঘরে বসে থাকবো? কি? আমি ছ্যাঁকা খেয়ে ঘরে বসে আছি? তা নয় তো কি, তুই একটা দেবদাস। এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। এই তোরা ছাদে বসে কি করছিস দেখতে পারছিস না? আকাশে মেঘ জমেছে, বৃষ্টি নামার আগে নিচে আয়, বৃষ্টিতে আবার তোর অ্যালার্জি আছে। পিছনে থেকে আম্মু বলল। আম্মু চলে গেল। আমি উঠে দাঁড়াবো এমন সময় আকাশ কান্না করে দিল। আমি দৌড়ে ছাদ থেকে নামতে যাব, হঠাৎ পিছন থেকে লিজা আমার হাত টান দিয়ে বুকের সাথে মিশিয়ে নিল। আমি লিজার কাজ দেখে বান্দরবন থুকু সুন্দরবনে চলে গেলাম। বৃষ্টিতে ভিজলে আমার জ্বর আসে, তবুও লিজার সাথে এইভাবেই থাকতে আমার ভালো লাগছিল। লিজা আমাকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে রয়েছে। লিজার শ্বাস আমার কাঁধের উপর পড়ছে। আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারছি না। বুকের ভেতর তুফান শুরু হয়ে গেছে। আমি লিজার মাথা তুলে কিস করতে যাব এমন সময় আম্মু নিচে থেকে ডাক দিল। আমি নিজেকে ছাড়িয়ে দূরে চলে গেলাম। লিজা লজ্জা পেয়ে দৌড়ে ছাদ থেকে নেমে চলে গেল। আমি ছাদ থেকে নেমে আম্মুর চোখ ফাঁকি দিয়ে রুমে আসি। রুমে এসে জামা কাপড় চেঞ্জ করে নিলাম। রাতে শরীরে জ্বর চলে আসে। জ্বরের কারণে শরীর একটু পরপর কেঁপে উঠছে। হঠাৎ উষ্ণ নরম হাতের স্পর্শ অনুভব করলাম। তারপর কি হয়েছে মনে নেই। সকালে ঘুম থেকে উঠে সামনে তাকিয়ে দেখি অন্ধকার। মনে হয় সকাল এখনো হয় নাই। তাই আবার ঘুমিয়ে গেলাম। হঠাৎ শরীর ভেজা ভেজা লাগছে। আমি লাফ দিয়ে উঠে বসলাম। আম্মু, ছাদ ফুটো হয়ে গেছে নাকি? আমার বিছানা ভিজে গেছে, তাড়াতাড়ি বালতি নিয়ে আসো। কি হয়েছে? ষাঁড়ের মতো চেঁচাচ্ছিস কেন? আম্মু, ছাদ ফুটো হয়ে গেছে, তাড়াতাড়ি বালতি নিয়ে দাঁড়িয়ে থাকো। আম্মু, এই আম্মু, আমি দেখতে পাচ্ছি না কেন? লুঙ্গি দিয়ে চোখ ঢেকে রাখলে দেখবি কি করে? কত করে বলি ঘুমানোর সময় লুঙ্গি পরে ঘুমাস না। আমার কথার তো কোনো দামই নেই তোদের কাছে। আম্মু, তুমি আবার শুরু করলে। সকালে একটু শান্তিতে ঘুমাতেও দিবে না। আমি আবার কি করলাম? তোর আদরের ভাই রাতে লুঙ্গি পরে ঘুমিয়েছে, সকালে লুঙ্গি মাথায় রেখে বলতেছে সে নাকি চোখে কিছুই দেখতে পারছে না। শাকিল, তুই কি শুরু করেছিস ভাই? আমি আবার কি করলাম? ঠিক আছে, আমি আর লুঙ্গি পরবো না। লুঙ্গির গোষ্ঠী কিলাই। লুঙ্গি মাথা থেকে নামিয়ে দেখি লিজা আমার দিকে তাকিয়ে হাসছে। আমি রেগে রুম থেকে বেরিয়ে ছাদে চলে গেলাম। ছাদে দাঁড়িয়ে আছি, হঠাৎ খেয়াল করলাম পাশের বাসার ভাবিরা আমাকে দেখে লজ্জা পেয়ে চলে যাচ্ছে। আমি নিজের দিকে তাকিয়ে আকাশ থেকে পড়লাম। আমার শরীরে কোনো কাপড় নেই। নিচে একটা শর্ট প্যান্ট পরে দাঁড়িয়ে আছি আমি। আমি দৌড় দিয়ে ছাদ থেকে নেমে যাই। সিঁড়ি দিয়ে নামছি এমন সময় লিজা আমাকে দেওয়ালের সাথে চেপে ধরে। কি হতা হে? লিজা আমাকে শক্ত করে জড়িয়ে ধরেছে। লিজার উষ্ণ শরীরের ছোঁয়া পেতে আমার শরীর 440 ভোল্টে কেঁপে উঠল। লিজা আমার পেছনে হাত বুলিয়ে দিয়ে আমাকে আচমকা মাথার চুল টেনে ধরে। লিজার এরূপ আচরণ দেখে আমি তো অবাক হয়ে যাই। আমি লিজার দিকে তাকিয়ে দেখি লিজার ঠোঁট কাঁপছে। আবার মনে হচ্ছে আমি লিজার ঠোঁটে হারিয়ে যাই। লিজার উষ্ণ ঠোঁট আমাকে টানছে, কিন্তু ভয়ে আমি কিছুই করতে পারছি না। হঠাৎ লিজা আমাকে পেছন থেকে টান দিয়ে 4 ঠোঁট এক করে দেয়। আমি ঠোঁট বন্ধ করে লিজার উষ্ণ ঠোঁটের ছোঁয়া নিচ্ছি। 10 মিনিট পর ঠোঁট ছেড়ে দিয়ে নিচে চলে গেলাম আমি মুচকি হাসি দিয়ে মাথা পেছনে থাপ্পড় দিলাম। নিচের দিকে তাকিয়ে দৌড়ে চলে গেলাম গোসল করতে। গোসল করে এসে দেখি তাসি 10টা প্লাস মিস কল দিয়েছে। আমি মোবাইলটা হাতে নিতেই ফোনটা বেজে ওঠে। আমি ফোনটা রিসিভ করলাম। ওপাশ থেকে তাসি বলল, শালা
কতবার ফোন দিয়েছি, ফোন রিসিভ করিস না কেন? কি জন্য ফোন দিয়েছিলে? ভার্সিটি আসবি না আজকে? 15 মিনিট ওয়েট কর, আমি আসছি। ফোনটা কেটে দিয়ে আমি শার্ট প্যান্ট পরে বাড়ির বাইরে চলে এলাম। বাড়ির বাইরে চলে এলাম। আসার সময় আম্মু আমাকে ডাক দিয়েছিল, আমি না শুনে চলে আসি। বাড়ির বাইরে এসে ভার্সিটির দিকে হাঁটা লাগলাম। হঠাৎ পিছন থেকে মিম এসে আমাকে জড়িয়ে ধরে। তুই কখন আসলি? তোকে ডাকতে এসেছিলাম, তাসিফ ফোন করেছিল, তাড়াতাড়ি যেতে বলছে। কেন, কি হয়েছে? গিয়ে জানতে পারবে, এখন কথা না বলে চল, দেরি হয়ে যাবে। আমি আর মিম ভার্সিটির দিকে হাঁটতে লাগলাম। সামনে এগিয়ে যেতেই আনিকার সাথে দেখা। তিনজনে মিলে ভার্সিটিতে গেলাম। ভার্সিটিতে গিয়ে দেখি তাসি আর তামিম একটা জায়গায় বসে আছে। আমরা তাদের কাছে চলে গেলাম। এই তোরা এভাবে চিপকায়ে বসে আছিস কেন? তোদের মধ্যে কি কোনো কিছু চলছে যেটা আমরা জানি না? যদি এরকম কিছু হয়ে থাকে তাহলে তো খবর করে ছাড়বো। আসলে মানে হয়েছে কি, আমি আর তাসি একে অপরকে ভালোবাসি। কালকে আব্বু আমার বিয়ের কথা বললে আমি তাসির কথা তাদের জানিয়ে দিই। কালকে বিকালে আব্বু তাসির পরিবারের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যায়। তারাও এ বিয়েতে রাজি হয়ে যায়। আগামী রবিবার আমাদের বিয়ে ঠিক করেছে। তা ভালো কথা, কিন্তু তোদের জন্য যে আমি না খেয়ে বাড়ি থেকে চলে আসলাম, তার কি হবে? আমার পেটে তো ইঁদুর দৌড়াচ্ছে, খিদের যন্ত্রণায়। রেস্টুরেন্টে চল, কিছু খেয়ে নিই। আজকের বিল তাহলে তামিম ভাই দিবে। আমার কাছে এত টাকা নেই। বাড়ি থেকে আসার সময় আব্বুর কাছ থেকে 1000 টাকা নিয়ে এসেছি। সমস্যা নেই, ভাবির কাছ থেকে ধার নে। বাসর রাতে ভাবিকে সুদে আসলে দুটোই দিয়ে দিস। পিছনে থেকে হৃদয় বলল, আর দোস্ত, তোর কথা মনে ছিল না? শালাকে ধরে রেস্টুরেন্টে নিয়ে চল, আজকে তামিমের কিডনি বেচে ফুচকা খামু। আবারও ফুচকার কথা মনে করিয়ে দিলি। ভাই বিশ্বাস কর, কালকে এই মেয়েটাকে নিয়ে শপিং করতে গিয়েছিলাম। আসার সময় ফুচকাওয়ালাকে দেখে মিম গাড়ি থেকে নেমে দৌড়ে ফুচকাওয়ালার কাছে চলে যায়। গুনে গুনে 4 প্লেট ফুচকা একাই খেয়ে ফেলেছে। আমাকে একবারও জিজ্ঞাসা করে নাই। খাওয়া শেষে আমাকে বিল দিতে বলে। আমার রাগ উঠেছিল। শালার জীবনে বেঁচে থাকতে আর কখনো কোনো মেয়েকে নিয়ে শপিং করতে যাব না। তোরও পকেট খালি করেছে মিম। কেন, তোদেরও কি? ভাই। তামিমকে নিয়ে রেস্টুরেন্টে চলে গেলাম। রেস্টুরেন্টে খেয়ে আমরা নদীর পাড়ে চলে আসলাম। এটা আমার সবসময় পছন্দের জায়গা। নদীর পাড়ে বিকেলবেলা পর্যন্ত থেকে আমি বাড়িতে চলে আসি। তামিম, হৃদয়রা সবাই দুপুরে চলে গেছে। আজকে বড় একা একা লাগছে। তোমার কথা মনে পড়ে যায়। আমাদের রিলেশন চলছিল 2 বছরের। ভেবেছিলাম আব্বুকে তোমার কথা বলে দিব, তার আগে তার আসল রূপ দেখিয়ে দিল। যাক, ভালোই হয়েছে। বিয়ের পর যদি তোমা এরকম কিছু করতো তাহলে আমার জীবনটা নষ্ট হয়ে যেত। নিজেকে উলটপালটভাবে বুঝিয়ে সন্ধ্যায় বাড়িতে চলে আসি। রাতের খাবার খেয়ে রুমে গিয়ে দেখি লিজা বিছানায় উপর হয়ে বসে আছে। আপনি আমার রুমে কি করছেন? এমনি বসে আছি, একটা কথা জিজ্ঞেস করব। কি বলবেন তাড়াতাড়ি বলে চলে যান, কেউ দেখে ফেলতে পারে। আমি তো সেটাই চাই। কিছু বলবেন? না না, সকালে তোমার সাথে মেয়েটা কে ছিল? কোন মেয়েটা? সকালে যে মেয়েটা তোমাকে জড়িয়ে ধরেছে তার কথা বলছি। ও, ওটা আমার ফ্রেন্ড। এমন সময় দরজায় কড়া নাড়লো। আমি দরজা খুলে দেখি আম্মু। আম্মু, তুমি কিছু বলবে? আম্মু আমাকে ধাক্কা দিয়ে রুমের ভিতরে ঢুকে। লিজাকে আমার রুমে দেখে আম্মু আমার দিকে রাগে চোখ নিয়ে তাকালো। কি হয়েছে আম্মু? আমাকে এভাবে রেগে আছো কেন? তোর রুমের লিজা কি করছে? না মানে আম্মু, উনি জিজ্ঞেস করতে এসেছিল আজকে কেন ভার্সিটিতে যাই নাই। কিন্তু আজকে তো লিজা ভার্সিটি যায় নাই। আমি এখন কি বলবো? হঠাৎ লিজা আম্মুর কাছে এসে কানে কানে কিছু একটা বলল। আম্মু মুখ টিপে হাসি দিয়ে চলে গেল। আমি বোকার মতো দাঁড়িয়ে আছি। হঠাৎ লিজা আমাকে জড়িয়ে ধরে ঠোঁটের উপর কিস করে দেয়। লিজার কাণ্ড দেখে আমি আকাশ থেকে সুন্দরবনে পড়লাম। রাতে শুয়ে আছি। হঠাৎ ফোনটা বেজে ওঠে। হাতে নিয়ে দেখি তমা ফোন দিয়েছে। আমি ফোনটা কেটে দিলাম। আবারও তমা ফোন দিল। এবার আমি ফোনটা বন্ধ করে শুয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে মোবাইলটা অন করে দেখি তমা 10টা মিস কল দিয়েছে। হঠাৎ মোবাইলটা টুং করে ওঠে। দেখি তমা মেসেজ দিয়েছে। আমি মেসেজ পড়তে যাব এমন সময় দুলাভাই রুমে আসে। শালাবাবুর ঘুম ভাঙলো তাহলে? এত ঘুম পারলে আমার বোনকে কিভাবে সামলাবে? আপনার বোনকে আমি সামলাতে যাব কেন? আপনার বোন কি ছোট বাচ্চা? সামলাবে সামলাবে শালাবাবু। একদিন ঠিক হয়ে আমার বোনকে সামলাতে হবে তোমাকে। ভাইয়া, তুমি এখানে কি করো? এখান থেকে যাও। যাচ্ছি যাচ্ছি।
দুলাভাই চলে গেল। লিজা এসে আমার শরীর ঘেঁষে বসে। আমি একটু সরে বসলাম। লিজা আবার আমার শরীর ঘেঁষে বসে। আমি আর একটু সরে বসলাম। লিজা এবার আমাকে টান দিয়ে মুখের কাছে নিয়ে যায়। আমি লিজার চোখের দিকে তাকিয়েই ভয় পেয়ে যাই। লিজা আমাকে বিছানা থেকে ফেলে আমার উপর উঠে বসে পড়ল। তোর এত বড় সাহস, তুই আমাকে ইগনোর করিস, আমাকে দেখলে দূরে সরে যাস। আজকে এইখানে এই মুহূর্তে তোর সাথে আমি বাসর করব, দেখি তুই কিভাবে আমার থেকে দূরে যাস। এই না না, এটা করবেন না প্লিজ। আমি দুলাভাইয়ের সামনে এই মুখ নিয়ে দাঁড়াতে পারবো না। প্লিজ আমাকে ছেড়ে দেন। ঠিক আছে, ছেড়ে দিলাম, তবে আমি যা বলবো তাই করতে হবে। যদি তার আগে বিপরীত করিস তাহলে বিয়ে ছাড়াই আগে বাসর করে নিব। ঠিক আছে, আপনি যা বলবেন আমি তাই করব। গুড বয়। আমার খুব খিদে পেয়েছে। সকালে উঠে কিছুই খাওয়া হয়নি। আমি নিচে গিয়ে খাবারটা খেয়ে আসি। না, তুই চুপ করে এখানেই বসে থাকবি, একটুও নড়াচড়া করবি না। আমি নিচ থেকে খাবার নিয়ে আসছি। আজ থেকে আমি প্রতিদিন তোকে খাবার খাইয়ে দিব। আমি আপনার হাতে খাবার খাবো কেন? আপনি কি আমার বউ? হতে কতক্ষণ? কিছু বলবেন? না, আমি খাবার নিয়ে আসছি, খাওয়া শেষে আমরা বাইরে ঘুরতে যাবো। আমি আপনার সাথে ঘুরতে যেতে পারবো না। আমার অনেক কাজ আছে। তোর কোনো কাজ নেই, তোর শুধু একটাই কাজ, সবসময় আমার কাছে থাকবে। কথাটা বলেই লিজা নিচে চলে গেল খাবার খাওয়ার জন্য। আমি এই সুযোগই বারান্দার পাইপ বেয়ে নিচে নেমে তামিমদের বাসায় চলে গেলাম। আর 2 দিন পর তামিমের বিয়ে, তাই আজকে তামিমের বিয়ের শপিং করতে যাব। একটা রিক্সা নিয়ে তামিমের বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে দেখি সবাই সোফায় বসে বসে গল্প করছে। আমাকে দেখে তামিম হৃদয় এসে কিল ঘুষি মারতে থাকে। আরে কি করছিস তোরা? ছেলেটা তো ব্যথা পাচ্ছে। আন্টি, আপনি আমার কষ্টটা বুঝেন। ওরা কেউ আমার কষ্টটা বুঝেই না। ওরা বন্ধু না, শত্রু। আমরা তোর শত্রু? দাঁড়া, দেখাচ্ছি মজা। এই তোরা থাম। শাকিল আসছে, এত দেরি করলি কেন? তোমার মোবাইল ফোন বন্ধ কেন? তামিম এই পর্যন্ত 15 বার তোমাকে মোবাইল ফোন দিয়েছে। আমরা তোমার জন্য 30 মিনিট হলো বসে আছি। সরি আঙ্কেল, ঘুম থেকে উঠতে দেরি করে ফেলেছি। রাতে মোবাইল বন্ধ করে চার্জে দিয়েছিলাম। আঙ্কেল, যা কথা আছে গাড়িতে বসে কইরেন, অলরেডি অনেক দেরি হয়ে গেছে। চলো। আমরা সবাই গাড়ি নিয়ে বসুন্ধরা শপিং কমপ্লেক্সে চলে গেলাম। শপিং করব কি ভাই, আমার পেটে ইঁদুর দৌড়াচ্ছে। খিদের যন্ত্রণায় আমি হৃদয়ের কাছে বলে বাইরে এসে পেট ভরে খেয়ে নিলাম। কি শান্তি লাগছে ভাই। খাওয়া শেষে বিলটা দিয়ে আমি শপিং মলে ওদের কাছে চলে গেলাম। কিছু টুকটাক শপিং করেই চলে আসি। সারাদিন তামিমদের বাড়িতে বিয়ের কাজ করে সন্ধ্যায় বাড়িতে চলে আসি। বাড়িতে এসে আম্মুর কথা শুনে আমি মাটির নিচে চলে গেলাম। বাড়ি আসতেই আম্মু পেছন থেকে ডাক দিল, শাকিল সারাদিন কোথায় ছিলি? আম্মু, আমি তামিমের বাসায় ছিলাম। রবিবারে তামিমের বিয়ে, তাই আজকে একটু বিয়ে শপিং করতে গিয়েছিলাম। আমাদের বলে গেছিস লিজা সারাদিন না খেয়ে বসে আছে, সেদিকে তোর খেয়াল আছে? আমি খাবার খেতে বারণ করেছি, ওনার খিদে লাগলে খেয়ে নেবে। এত টেনশন করছো কেন? হারামজাদা, লিজা তোর জন্য না খেয়ে বসে আছে, তুই না খেয়ে চলে গেলি, তাই লিজাও সারাদিন কিছু খায় নাই। কি, আমার জন্য না খেয়ে বসে আছে? কিন্তু কেন? আমি কি করে বলবো? তাড়াতাড়ি লিজাকে নিয়ে আয়, আমি খাবার টেবিলে দিচ্ছি। আমি লিজাকে ডাকতে চলে গেলাম। রুমে গিয়ে দেখি লিজা শুয়ে আছে। আমি বিছানায় বসে লিজাকে ডাক দিলাম, কিন্তু কোনো সারা শব্দ পেলাম না। মনে হয় ঘুমিয়ে গেছে, তাই আমি লিজার ঘুম ভাঙলাম না। আম্মুকে খাবার দিয়ে যেতে বললাম। আমি খাবার নিয়ে লিজার রুমে বসে আছি। একটু পর লিজার ঘুম ভেঙে যায়। আপনি সারাদিন কিছু খাননি কেন? সেইটা জেনে তুই কি করবি? আমি খাবার না খেলে তোর কি? আমার কিছুই না। আম্মু বলেছে আপনি আমার জন্য না খেয়ে বসে আছেন, তাই আপনাকে খাওয়াতে আসলাম। আমি খাবো না। প্লিজ খাবারটা খেয়ে নিন। খাবার খাবো, কিন্তু তার আগে এখানে সাইন করতে হবে। এইখানে কি লেখা আছে? সেটা জানা লাগবে না তোর, তুই শুধু সাইন কর। আমি আর কিছু না বলে সাইন করে দিয়ে লিজাকে খাইয়ে দিয়ে রুমে চলে আসি। আজকে প্রথম কোনো মেয়েকে নিজের হাতে খাবার খাইয়ে দিলাম। ভাবতেই অবাক লাগে, সবসময় আম্মুই আমাকে খাইয়ে দিয়েছে। আজকে আমি কাউকে খাইয়ে দিয়েছি, সেটা আবার ভার্সিটির গুন্ডে সিনিয়র আপু। সকালে ঘুম থেকে উঠে তামিমদের বাড়িতে চলে গেলাম। আজকে তামিমের গায়ে হলুদ। হৃদয় কাজ করছে আর আমি মেয়ে পটানোর ট্রাই করছি। যদি একেবারেই পটাতে পারি তাহলে আর সিঙ্গেল থাকতে হবে না। একা থাকার কষ্টটা তারাই বোঝে যারা সিঙ্গেল আছে। হঠাৎ একটা মেয়ে আমার হাতটা টেনে বাগানের দিকে নিয়ে যায়। এই স্পর্শটা আমার খুব চেনা চেনা লাগছে। হ্যাঁ, এটা তো তমা। কিন্তু তমা এখানে কি করে আসলো?
আমি তোমার থেকে হাত ছাড়িয়ে নিয়ে হৃদয়ের কাছে চলে আসলাম। তোমা দৌড়ে এসে পিছন থেকে আমাকে জড়িয়ে ধরে। উপস্থিত সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। আমি তোমার থেকে নিজেকে ছাড়িয়ে দূরে সরে দাঁড়ালাম। তোমা যে আমার হাতটা ধরতে যাবে, আমি তখনই আমার হাতটা পিছনে নিয়ে নিলাম। শালিক প্লিজ আমার কথাটা একবার শুন। আমি তোমাকে ভালোবাসি, আমাকে আর কষ্ট দিস না। তুই আমার জন্য কষ্ট পেয়েছিস? হাসালি আমাকে। তুই তো আমাকে কখনো ভালোই বাসিস নাই। আমার সাথে টাইম পাস করেছিস, আবার মন নিয়ে খেলা করেছিস। তোর জন্য আমি সারা রাত রাস্তায় কান্না করেছি। তুই কোনোদিন আমার চোখের সামনে আসবি না। হৃদয়কে নিয়ে আমি তামিমদের বাড়িতে গেলাম। তামিমের কাছ থেকে জানতে পারি তমা তামিমের মামাতো বোন। আমি আর কিছুই বললাম না। আমি চাই না আমার জন্য বিয়েবাড়ির আনন্দটাই নষ্ট হয়ে যাক। রাতে আম্মু কয়েকবার ফোন দিয়েছিল, তাই তামিমদের বাড়িতে থেকে চলে আসলাম। বাসায় আসতে আসতে রাত 9টা বেজে গেছে। আমি সোজা রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি লিজা বিভিন্ন স্টাইলে আমার সাথে ছবি তুলেছে, কখনো জড়িয়ে ধরে, আবার কখনো গালে কিস করে। আমি লিজার কাণ্ড দেখে অবাক হলাম। এই মেয়ের আবার কি হলো? এইভাবে ছবি তোলার কি আছে? যখনই সামনের দিকে চোখ গেল, নিজেকে দেখে ভাই জ্ঞান হারানোর মতো অবস্থা হয়ে যায় আমার। লিজা ঠোঁটে লিপস্টিক দিয়ে আমার ঠোঁটে কিস করেছে। শুধু ঠোঁটে না, আমার গালে, কপালে, বুকে কিস করেছে। আমাকে পুরোই লিপস্টিক ভূত বানিয়ে ফেলেছে। আমি উঠে দিলাম এক দৌড়। গোসল করে এসে দেখি লিজা মোবাইলের ছবিগুলো দেখছে আর হাসছে। আমার তো রাগ উঠে যায়। আমি পিছনের দিকে তাকিয়ে লিজার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে দিলাম এক দৌড়ে ছাদে চলে গেলাম। ছাদের এক কোণে বসে ছবিগুলো দেখছি। হঠাৎ একটা ছবি দেখে আটকে গেলাম। আমার বন্ধু হৃদয়ের বার্থডেতে আমি একটা ডায়েরি গিফট করেছিলাম, সেই ছবি লিজার মোবাইলে। আমি এবার গ্যালারিতে ঢুকলাম। গ্যালারিতে ঢুকেই আমি আকাশ থেকে পড়লাম। সারা গ্যালারি জুড়ে আমার ছবি। হঠাৎ পিছন থেকে লিজা সোমের মোবাইলটা কেড়ে নিল। তুই আমার মোবাইল কেড়ে আনলি কেন? তার আগে বলেন, আপনার ফোনে আমার ছবি কি করে? জানতে চাস? বলেন। সত্যি বলবো? কিন্তু আপনি আমার দিকে এগিয়ে আসছেন কেন? কারণ কথাগুলো কানে কানে বলতে হবে, কেউ শুনে নিতে পারে। আমি কানটা এগিয়ে দিলাম। লিজা আমার কানের কাছে এসে বলল, আই লাভ ইউ বলেই দৌড় দিল। আমি লিজার দিকে তাকিয়ে হাসি দিলাম, কারণ আমিও লিজাকে পছন্দ করি, কিন্তু বলছি না। তার দুইটা কারণ আছে। প্রথমত, লিজা আমার থেকে 3 বছরের বড়, আর দ্বিতীয়টা হচ্ছে লিজা সম্পর্কে আমার বেআইন হয়। আমার আব্বু আম্মু এই দুইটার একটাও মেনে নেবে না। এখন আমি কি করব আপনারাই বলেন। সকালে খাবার খাওয়ার জন্য আম্মু নিচে থেকে ডাক দিল। আমি খাবার খেয়ে ড্রয়িং রুমে বসে টিভি দেখছি। এমন সময় ফোনটা বেজে ওঠে। আমি মোবাইলটা রিসিভ করতে যাব, তার আগেই লিজা মোবাইলটা কেড়ে নিয়ে রিসিভ করে। হ্যালো, কে বলছেন? আপনি কে? আমি লিজা। আমি তোমা। কাকে চাই? শালিক বাড়িতে আছে? শাকিলকে দিয়ে আপনি কি করবেন? আমি শালিকের গার্লফ্রেন্ড। কিন্তু আপনি কে? আমি শাকিলের বিয়ে করাবো। শালিক বিয়ে করলো কবে? আপনি আমার সাথে ফাজলামো করছেন? 2 দিন আগেই তো শালিক আমাকে জড়িয়ে ধরে আই লাভ ইউ বলেছে। লিজা এবার ফোনটা লাউড স্পিকারে দিয়ে বলল, কি বলেন আপনি? আবার বলেন। 2 দিন আগেই শালিক আমাকে জড়িয়ে ধরে আই লাভ ইউ বলেছে। এই মেয়ে, আমি তোমাকে কখন আই লাভ ইউ বললাম? সব মিথ্যে কথা বলছে। তোমরা বিশ্বাস করো? লিজা আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন আমাকে এখানেই মেরে ফেলবে। আব্বু আম্মু তো রেগে ফায়ার। দুলাভাই বগলের নিচে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। আমি ভয় পেয়ে গেলাম। সবাই আমার দিকে এগিয়ে এসে আমাকে ঘুরে ধরে। লিজা আবার বলা শুরু করলো, কিন্তু 2 দিন আগে তো শাকিল শ্বশুর বাড়ি ছিল। লিজার কথা শুনে তোমা আমতা আমতা করে ফেলে, তারপর ফোনটা কেটে দিল। আমিও একটা স্বস্তি নিঃশ্বাস ফেললাম। আপু আজকে মিথ্যা কথা বলে আমার মান সম্মানটা বাঁচিয়ে দিয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ। কে বলেছে আমি মিথ্যে কথা বলেছি? আমি সত্যি কথাই তো বললাম। তুই আমার স্বামী। কি বলতে চাচ্ছ মা, একটু পরিষ্কার করে বলবে? আমরা বুঝতে পারছি না। লিজা রুমের দিকে চলে গেল। আমরা সবাই লিজার কথা শুনে অবাক। কি করতে চাইছে লিজা? রুম থেকে বেরিয়ে লিজা আমাদের সামনে এসে একটা কাগজ এগিয়ে দিল। আমি কাগজটা হাতে নিয়ে দেখি এটা আমার আর লিজার বিয়ের রেজিস্ট্রি কাগজ। আমি লিজার দিকে অবাক চোখে তাকালাম। আমার হাত থেকে আপু আর দুলাভাই কাগজটা নিয়ে পড়ে আম্মুর হাতে দিল।
আম্মু আমার আর লিজার রেজিস্ট্রি পেপার দেখেই তো রেগে গেল। আম্মু লিজাকে উদ্দেশ্য করে বলল, দেখো মা, আমি জানি তুমি অনেক ভালো মেয়ে, কিন্তু তোমাদের বিয়েটা আমি মেনে নিতে পারবো না। কিন্তু কেন আন্টি? আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে বলেন, আমি ভুল শুধরে নিব। তবু আমাকে শাকিলের থেকে আলাদা করবেন না। আমি শাকিলকে নিজের থেকেও বেশি ভালোবাসি। শাকিলকে ছাড়া আমি বাঁচতে পারবো না। দেখো লিজা, আমি একজন মা হয়ে চাইবো না আমার ছেলের সাথে বয়সে 3 বছরের বড় একটা মেয়ের সাথে বিয়ে করে সংসার করুক। আন্টি, আমার ভালোবাসার কাছে বয়স ম্যাটার করেই না। প্লিজ আমাদের বিয়েটা মেনে নিন আন্টি। না, আমি এক কথার মানুষ, যা বলছি তাই হবে। তুমি আমার ছেলের জীবন থেকে সরে যাবে, এটাই আমার শেষ কথা। আম্মুর কথা শুনে লিজা দৌড় দিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। লিজার পিছনে দুলাভাইও দৌড় দিল। আম্মু, কাজটা তুমি ভালো করলে না। লিজা অনেক ভালো মেয়ে, শাকিলকে অনেক ভালোবাসে। আর শাকিল তোর জন্য যদি লিজার কোনো ক্ষতি হয়, তাহলে আমি তোদের পুলিশের হাতে ধরিয়ে দেব। 2 দিন হলো বিয়ে হয়েছে, এরই মধ্যে শ্বশুর বাড়ির লোকের জন্য দরদ উতলে পড়ছে, আর ছোট ভাইয়ের জীবনটা যে নষ্ট হচ্ছে এতে তার কিছু আসে যায় না। আপু কিছু না বলে বাড়ি থেকে চলে গেল। আমি আম্মুর উপর রেগে বাড়ি থেকে বেরিয়ে অনিকাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। অনিকাদের বাড়িতে এসে দরজায় কলিং বেল বাজালাম। আন্টি এসে রুমের দরজাটা খুলে দিল। আমি ভেতরে গিয়ে চেয়ার টেনে বসে পড়লাম। শাকিল, কি হয়েছে তোমার? আমি আন্টিকে সব বলে দিলাম। আন্টি কথাগুলো শুনে কি বলবে বুঝতে পারছে না। আন্টির পিছনে অনিকা দাঁড়িয়েছিল। আবার কথা শুনে অনিকা সবাইকে ফোন দিয়ে আসতে বলে। আমি অনিকাদের বাড়িতে এসেছি 10 মিনিট হলো। এরই মধ্যে আমার সব বন্ধু বান্ধব চলে আসে, অথচ অন্য সময় 20 থেকে 25 মিনিট টাইম লেগে যায় আসতে। অনিকার কাছ থেকে সবটা শুনে হৃদয় তামিম এসে আমার পাশে বসে। সবাই আমাকে হাসানোর চেষ্টা করছে, কিন্তু আমার মুখ দিয়ে কোনো হাসিই বের হচ্ছে না। এমন সময় ওদের চেষ্টার কাছে হার মেনে আমি হেসেই দিলাম। সবাই আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। সত্যি এরকম বন্ধু সবার ভাগ্যে মেলে না। আমি অনেক লাকি। সবাই আমাকে নিয়ে সারাদিন বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে বেড়ালো। ওদের সাথে থেকে আমি লিজার কথা ভুলে যাই। সারাদিন ঘুরে রাতে বাড়িতে চলে আসি। সাথে তামিম এবং হৃদয়ও আসে। রাতের খাবার খেয়ে 3 বন্ধু মিলে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে হৃদয় আর তামিম বাড়িতে থেকে চলে গেল। আমি রেডি হয়ে ভার্সিটিতে যাব, তার আগেই আম্মু এসে আমার পথ আটকালো। শাকিল, কোথায় যাচ্ছিস? ভার্সিটিতে যাচ্ছে আম্মু। কেন, কিছু বলবে কি? ভার্সিটি যাওয়া লাগবে না, আজকে রুমে গিয়ে শুয়ে থাক। কিন্তু কেন আম্মু? এত প্রশ্নের উত্তর দেওয়ার মতো সময় আমার হাতে নেই, যা বলছি তাই কর। আমি রুমে চলে আসলাম। সারাদিন রুমে বসে ফেসবুক চালিয়ে কাটিয়ে দিলাম। এভাবেই 7 দিন বাড়িতে বসে কাটিয়ে দিলাম। আজকে অনেক কষ্টে আম্মুকে রাজি করিয়ে ভার্সিটির দিকে যাচ্ছি। ভার্সিটির গেটের সামনে আসতেই পিছন থেকে মিলি আপু আমাকে ডাক দিল। মিলা লিজার বেস্ট ফ্রেন্ড। এই শাকিল, শোন। জি আপু, বলেন। তুই এতদিন ভার্সিটিতে আসলি না কেন? এমনি। মিলা আপুর সাথে কথা বলতে বলতে ভার্সিটির ভেতরে চলে আসলাম। মিলা আপুকে বিদায় দিয়ে হারামি বন্ধুদের কাছে চলে গেলাম। তামিমদের সামনে গিয়ে দাঁড়াতেই সবাই এসে আমাকে জড়িয়ে ধরে। শাকিল, এতদিনে কোথায় ছিলি? ভার্সিটি আসলি না, আবার তোর মোবাইলও বন্ধ। আর বলিস না, আম্মু 7 দিন ভার্সিটিতে আসতে দেয় নাই, আর মোবাইলটাও নিয়ে গেছে। আমরা বসে বসে গল্প করছি, হঠাৎ লিজা আপু এসে আমার হাত ধরে টেনে ভার্সিটির পিছনে নিয়ে আসে। আপনি আমাকে এখানে নিয়ে আসলেন কেন? সবাই দেখলে কি মনে করবে? কে কি মনে করলো সেটা জেনে আমি কি করব? তুই এতদিন ভার্সিটি আসলি না কেন? জানিস তোর জন্য আমি কত চিন্তা করেছি। যদি আন্টি তোকে দূরে কোথাও পাঠিয়ে দেয় আমার থেকে আলাদা করার জন্য। যাক, ভালোই হয়েছে তুই আমার কাছে ফিরে এসেছিস। আচ্ছা, আন্টি সেদিন তোরে কিছু বলে নাই তো? এতগুলো প্রশ্ন শুনে আমি লিজার দিকে অবাক হয়ে তাকিয়ে রইলাম। এই মেয়ে আমাকে নিয়ে এত চিন্তা করে, জানা ছিল না তো। কি রে, বলছিস না কেন? আন্টি তোরে কিছু বলেছে কিনা? না, আম্মু আমাকে কিছু বলে নাই। আর আপনি আমার চিন্তা বাদ দিয়ে নিজের শরীরের দিকে তাকিয়ে দেখেন, কি অবস্থা করছেন শরীরের। আমার খেয়াল রাখার জন্য তো তুই আছিস। আমি আপনার খেয়াল রাখতে যাব কেন? কারণ আমি তোর দুষ্টি মিষ্টি বউ। নাক টেনে বলল। আমার খেয়াল রাখবি না তো কার খেয়াল রাখবি? আমি আপনার খেয়াল রাখতে পারবো না। আপনি কি ছোট বাচ্চা যে আপনার খেয়াল রাখতে হবে আমাকে? আমি তোমার বউ বাচ্চা, তাই শুধু তুই আমার খেয়াল রাখবি আর একটু একটু আদর করবি। আমার ঠেকা পড়েছে আপনার খেয়াল রাখার।
কি বলি তুই? আর একবার বলে দেখ। লিজা এবার রেগে গিয়ে বলল, না বললাম, কিভাবে আপনার খেয়াল রাখবো? যদি একটু দয়া করে বলে দিতেন তাহলে ভালো হয়। আমি তো আবার এইসবে একটু কম বুঝি, তাই না? তাই বললাম আমি। আইসে আমার পিচ্ছি পর। বেশি কিছু করতে হবে না, শুধু প্রতিদিন তুমি তোমার এই মিষ্টি ঠোঁট দিয়ে আমাকে একটু আদর দিলেই হবে। আমার ঠোঁটে হাত দিয়ে কথাটা বলল লিজা। এইসবের কিছুই করতে হবে না। আম্মু জানতে পারলে আমাকে ভার্সিটিতে আসা বন্ধ করে দিবে। আমিই চলে আসলাম, আমি চললাম। এতদিন পরে তোমাকে কাছে পেয়েছি, এমনি এমনি তো আর তোমাকে ছাড়ছি না। কি করতে চাইছেন আপনি? লিজা কোনো উত্তর না দিয়ে আমার হাত ধরে টান দিয়ে কাছে নিয়ে গিয়ে জড়িয়ে ধরে। এমনভাবে জড়িয়ে ধরেছে যেন আমি আর একটু হলেই উপরে চলে যেতাম। লিজা আমাকে ছেড়ে দিয়ে আমার কপালে চুমু দিল। আমি রাগী চেহারা নিয়ে লিজার দিকে তাকালাম। রেগে আছো কেন? কি হয়েছে? সবার বউ ঠোঁটে কিস করে, আর তুমি আমার কপালে কিস করলে কেন? যাও, তোমার মতো বউ আমার লাগবে না। একটু রেগেই কথাটা বললাম। আমার বরটা কি আমার উপর রাগ করেছে? অনেক। আমার কথা শুনে লিজা মুচকে হাসি দিয়ে আমার ঠোঁটে আলতো করে তার ঠোঁট বসিয়ে দিল। লিজার ঠোঁট সোয়া পেয়ে আমার ভালোই লাগছিল। 7 মিনিট পর ছেড়ে দিল। এবার খুশি হয়েছে? অনেক খুশি। শাকিল, একটা সত্যি কথা বলবে? কি কথা? তুমি আমাকে ভালোবাসো না, সত্যি করে বলবে কিন্তু। আমি আপনাকে ভালোবাসি, কিন্তু আপনার ভয়ে বলতে পারি নাই। ভার্সিটির প্রথম দিন আপনাকে দেখে আমার ভালো লেগে যায়, আপনাকে নিয়ে ভাবতে শুরু করি। কিন্তু পরের দিন ভার্সিটিতে গিয়ে দেখি আপনি একটা ছেলেকে মারছেন। আমার পাশে একটা বড় ভাই দাঁড়িয়ে ছিল, তার কাছ থেকে জানতে পারি আপনি নাকি ভার্সিটির সব ছেলেদের এভাবেই মারেন। তাই ভয়ে আমি আর আমার বন্ধুরা কেউ আপনার সামনে যেতাম না, আপনার থেকে দূরে দূরে থাকতাম। তাহলে এতদিন আমার সাথে অভিনয় করছিলে? একটু একটু। তবে আমি কিন্তু আপনাকে বুঝিয়েছি আমিও আপনাকে ভালোবাসি। কিভাবে? বৃষ্টির রাতের কথা মনে আছে? আপনি আমাকে জড়িয়ে ধরেছিলেন, আমি কিন্তু তখন আপনাকে কিছুই বলি নাই। আবার প্রায় রাতে আপনি আমার রুমে গিয়ে আমার ঠোঁটে কপালে কিস করেছেন। আমি সব জেনেও না জানার অভিনয় করে যেতাম। কথাগুলো শুনে লিজা আমার উপর ঝাঁপিয়ে পড়ে। এলোপাথারে কিল ঘষে থাপ্পড় মেরে আমার অবস্থা নাজেহাল করে ফেলেছে। আমি লিজার হাত টেনে ধরে এক টান দিয়ে বুকের সাথে চেপে ধরলাম। লিজা আমার থেকে ছাড়া পাওয়ার জন্য চেষ্টা করছে, কিন্তু আমার শক্তির কাছে সে পেরে উঠছে না। ছাড়ো আমাকে, তুমি আমার সাথে কথা বলবে না। সত্যিই ছেড়ে দেব? ঠিক আছে, তাহলে আমি বরং আম্মুর পছন্দ করা মেয়েকেই বিয়ে করে নিই। কি আন্টি, তোমার বিয়ে ঠিক করেছে? তাহলে আমার কি হবে? কান্না করে দিল লিজা। তোমার আর কি হবে? দেবদাস তো আর হতে পারবে না, তবে দেবদাসিনী হতে পারবে। দেবদাসিনীর রূপে কিন্তু তোমাকে সেই মানাবে। আমি রাস্তা দিয়ে বউকে জড়িয়ে ধরে হাত ধরে হাতে রেখে হেঁটে যাব, আর তুমি আমাদের দিকে পিছন থেকে তাকিয়ে থাকবে। লিজার দিকে তাকিয়ে দেখি লিজার চোখে পানি টলমল করছে, যে কোনো সময় কান্না করে দিবে। বলতে না বলতেই কান্নাও করে দিল। আরে কান্না করছো কেন? আমি তো মজা করে কথাটা বললাম। তুমি এইসব বিষয় নিয়ে আমার সাথে কখনো মজা করবে না। আচ্ছা বাবা, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও। আমি লিজাকে জড়িয়ে ধরে কানের কাছে মুখ নিয়ে বললাম, এইখানকার কথাটা শেষ পর্বে শুনতে পারবেন। কথাটা বললাম। লিজা আমার কথা শুনে ফিক করে হেসে দিল। ভার্সিটির ছুটি হলে তামিমদের সাথে চলে আসি, কারণ দেরি হয়ে গেলে আম্মু আবার সন্দেহ করবে। লিজা আমাকে আসতে দিবে না, অনেক বুঝিয়ে চলে আসতে হলো আমাকে। বাড়িতে এসে দেখি আম্মু সোফায় বসে টিভি দেখছে। আমি সিঁড়িতে পা রাখতেই আম্মু টিভির দিকে তাকিয়ে আমাকে ডাক দিল। আম্মু, কিছু বলবে? টিভি বন্ধ করে। লিজার সাথে তোর দেখা হয়েছিল? না আম্মু, ওনার সাথে আমার দেখা হয় নাই। কেন বলো তো? না, এমনি। তুই রুমে যা। আমি রুমে চলে আসলাম। টেবিলে বসে ভাবছি কিভাবে ময়না বেগম মানে আমার আম্মুকে রাজি করানো যায়। অনেক ভেবে একটা বুদ্ধি মাথায় আসলো। বাকিটুকু বুদ্ধিটা কতটুকু কাজ করবে সেটা জানি না, তবে চেষ্টা করলে দোষ কোথায়। তাই আমি প্রথমে দুলাভাইকে ফোন দিলাম, আপুকে দিলাম না, কারণ আপু আমার উপর রাগারাগি করতে পারে, এতে আমার প্ল্যানটাও নষ্ট হয়ে যেতে পারে। 2 বার ফোন দিলাম কিন্তু ধরছে না। 3 বারের সময় ফোনটা রিসিভ করে গরম গলায় বলল, কেন ফোন দিয়েছো তুমি? দুলাভাই, আমার কথাটা একটু শোনেন। আমি ফোনটা কেটে দিল দুলাভাই। আমি আবারও ফোন দিলাম। কেন বিরক্ত করছো? আমার বোনের জীবনটা তো নষ্ট করে দিয়েছো, এখন আবার কি চাই?
আপনার কি মনে হয় আমি লিজার জীবন নষ্ট করার জন্য আপনাকে ফোন দিয়েছি? তাহলে কেন ফোন দিয়েছ? লিজাকে এই বাড়িতে বউ করে আনার জন্য। আমিও লিজাকে ভালোবাসি, কিন্তু আম্মু এত সহজে আমাদেরকে মেনে নেবে না। তাই আমার কাছে একটা বুদ্ধি আছে, লিজাকে এই বাড়ির বউ করে আনার। এতে সাপও মরবে না আর লাঠিও ভাঙবে না। কি বুদ্ধি, তাড়াতাড়ি বল। বিচলিত কণ্ঠে কথাটা বলল দুলাভাই। এখন না, কালকে হৃদয়দের নিয়ে আপনাদের বাসায় আসবো আমি। আপনি আপুকে রাতে সবটা বলে রাখবেন, যেন আমরা গেলে কোনো সিনক্রিয়েট না করে। আর লিজাকে কালকে ভার্সিটিতে পাঠিয়ে দিবেন। কেন, লিজা থাকলে কি সমস্যা? কোনো সমস্যা নেই, তবে লিজাকে আমি সারপ্রাইজ দিতে চাইছিলাম। ঠিক আছে, তোমরা কখন আসবে? 8টার দিক দিয়ে আসবো, কিন্তু দুলাভাইয়ের সাথে কথা বলে ফোনটা কেটে দিলাম। এখন আবার তামিমদের ফোন দিয়েই সবটা জানাতে হবে। তামিমের মোবাইলে ফোন দিলাম, কিন্তু ব্যস্ত দেখাচ্ছে। মনে হয় শালায় বউয়ের সাথে কথা বলছে। তাই আর বিরক্ত না করে হৃদয়ের ফোনে ফোন দিলাম, কিন্তু হৃদয়ের মোবাইলটাও ব্যস্ত দেখাচ্ছে। তাই হৃদয়কে মেসেজ করলাম, ফ্রি হয়ে আমাকে ফোন দিস। মেসেজটা সেন্ড করে মোবাইলটা বিছানায় রাখতেই হৃদয় ফোনটা করলো। হ্যালো শাকিল, ফোন দিয়েছিলি কেন? কালকে আপুর শ্বশুরবাড়িতে যাব আমরা, আর আমার সাথে তোরাও যাবি। আমরা তোর আপুর বাড়ি গিয়ে কি করব? সেটা কালকে জানতে পারবি তুই। তুই সবাইকে বলে দিস। হৃদয়ের সাথে কথা বলে ফোনটা কেটে দিলাম। বিকেলে ছাদে বসে গেমস খেলছি, এমন সময় পাশের বাসার ভাবি ডাক দিল। শাকিল ভাই, শুনলাম আপনি নাকি বিয়ে করেছেন, তাও আবার আপনার দুলাভাইয়ের ছোট বোনকে। আপনাকে কে বলেছে? এই সব কথা বলতে হয় নাকি? বাতাসের সাথেই ভেসে আসে। বাতাস তো আপনার সাথে কথা বলে। আরে না ভাই, পাশের বাসার শেফালি ভাবি মুখেই শুনেছি। আর কি কি বলেছে? আর কিছু বলে নাই। আচ্ছা, ভাবিকে দেখতে পাচ্ছি না কেন? আপনার ভাবি বাপের বাড়িতে চলে গেছে। কবে আসবে? জানি না। আপনার বউ বাপের বাড়ি থেকে কবে আসবে আপনি জানেন না? এটা কেমন কথা? এত প্রশ্ন করেন কেন? আপনার যদি এতই দরদ হয়, তাহলে আপনিই ফোন দিয়ে জেনে নিন কবে আসবে। কথাটা আমি রেগেই বললাম। আমার রাগ দেখে ভাবি কিছু বলতে যাবে, তার আগে পেছনে থেকে আম্মু রেগে গিয়ে বলল, শাকিল, বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় তুমি জানো না? তোমাকে আমি এই শিক্ষা দিয়েছি? জানি না আম্মু, কিন্তু তুমি হয়তো জানো না এই মহিলা কতটা খারাপ। এদের কারণে রাস্তা দিয়ে হেঁটে যেতেও পারি না। যেখানেই যাই সেখানেই প্রশ্ন, শাকিল তোমার বউ বাপের বাড়িতে থেকে কবে আনবে? এতদিন কেউ বউকে বাপের বাড়িতে রাখে? শুনলাম নাকি তুমি তাকে ডিভোর্স দিয়ে দিয়েছো। বলো, কি উত্তর দেব আমি? চুপ। কি হলো, চুপ করে আছো কেন? কিছু একটা তো বলতেই হবে। চুপ। হ্যাঁ, তুমি আর কি বলবে? তুমি তো খাচ্ছ আর ঘুমাচ্ছ, কিন্তু আমার উপর দিয়ে কি যাচ্ছে সেই খবর কি তোমরা রেখেছো? তোমার সিদ্ধান্তের জন্য আমার কতটা ক্ষতি হবে সেটা তুমি ভেবে দেখেছো? তুমি সবসময় বলতে আমরা দুইজন তোমার হীরের টুকরো সন্তান, কিন্তু আজকে দেখো তোমার সিদ্ধান্তের জন্য একটা হীরের টুকরো তোমার উপর অভিমান করে চলে গেছে, আর একজন মরার মতো হয়ে বেঁচে আছে। কথাটা বলে ছাদ থেকে নেমে রুমে এসে দরজা বন্ধ করে শুয়ে পড়লাম। রাতে খাওয়ার জন্য আব্বু এসে ডেকে গিয়েছিল, কিন্তু আমি যাইনি। পরে আম্মু এসে ডেকে যায় আর খাওয়ার সময় বলে যায়, তুই যাই বলিস না কেন, আমি আমার সিদ্ধান্ত থেকে নড়ব না। আমি লিজাকে ছেলের বউ হিসেবে মেনে নিব না। কথাটা বলে আম্মু চলে যায়। আমি মনে মনে বললাম, আম্মু তুমি মচকাবে তবুও ভাঙবে না, তবে তুমিও জেনে রেখো আমি কিন্তু তোমারই সন্তান। কিভাবে তোমাকে মানাতে হয় তা আমি ভালো করে জানি। এমন বুদ্ধি করেছি না, তুমি নিজে গিয়ে লিজাকে এই বাড়িতে বাড়ির বউ করে আনবে। কখন ঘুমিয়ে গেছি মরে নেই। সকালে ঘুম থেকে উঠে ঘড়ির দিকে তাকিয়ে দেখি 8টা বেজে গেছে। বিছানা থেকে উঠে হাতে শার্ট নিয়ে হৃদয়দের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। হৃদয়দের বাড়ির সামনে এসে দেখি সবাই আমার জন্য ওয়েট করছে। এত দেরি করে কেন আসলি? আমরা তোর জন্য সেই কখন থেকে এখানে দাঁড়িয়ে আছি। সরি রে, ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। তাড়াতাড়ি চল, দুলাভাই আমাদের জন্য অপেক্ষা করে বসে আছে। সবাইকে নিয়ে দুলাভাইয়ের বাড়িতেই চলে আসলাম। বাড়ির ভিতরে গিয়ে দেখি সবাই বসে আছে। আমি সালাম দিয়ে সোফায় বসলাম। তা বাবা, কি জন্য আমাদের এখানে বসিয়ে রেখেছো? আন্টি, আপনারা হয়তো জানেন লিজা আর আমার বিয়ের কথা। আমি মানছি সবাইকে না জানিয়ে বিয়েটা করা উচিত হয়নি, কিন্তু এতে দোষটা কিছু হলেও আমারও আছে। আমি লিজার কেয়ার ভালোবাসা বুঝেও অভিনয় করে গেছি, তাই হয়তো আমাকে হারানোর ভয়ে লিজা এই ভুলটা করে ফেলেছে। তাহলে তুমি এখন কি করতে চাইছো? আঙ্কেল,
যেহেতু লিজা আমার বউ এখন, তাই আমি লিজাকে নিয়ে সংসার করতে চাইছি। কিন্তু তোমার বাবা মা তাদের কিভাবে এই বিয়েতে রাজি করাবে? সেই জন্য তো এখানে এসেছি। তুই কি বলতে চাচ্ছিস একটু পরিষ্কার করে বল, আমরা কিছুই বুঝতে পারছি না। একটু অপেক্ষা কর, সব বুঝতে পারবি। হঠাৎ দরজায় কলিং বেল বেজে উঠলো। আমি গিয়ে দরজাটা খুলে দিলাম। এতক্ষণ লাগে আসতে তোমার? কখন থেকে তোমার জন্য বসে আছি। বাইরে দাঁড়িয়ে আছো কেন? ভিতরে আসো। ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, আসার সময় ডাক দিয়ে আসবি না? প্রতিদিন তোর আম্মু ডেকে ডেকে কান ফাটিয়ে ফেলতো, আজকে কি হয়েছে আল্লাহ জানে। আব্বুর সাথে কথা বলতে বলতে আসছি। হঠাৎ আপু দৌড়ে এসে আব্বুকে জড়িয়ে ধরলো। কেমন আছো আব্বু? আমি ভালো আছি, তুই কেমন আছিস মা? আমিও ভালো আছি। আমরা সবাই গিয়ে সোফায় বসে পড়লাম। আঙ্কেল আন্টি আব্বুর দিকে অবাক চোখে তাকিয়ে আছে। বাবা আপনি? ছেলের বউকে নিতে আসলাম। বসে কথাটা বললো আব্বু। আমরা সবাই প্ল্যানের মনোযোগ দিলাম। তারপর আব্বু প্ল্যান বলতে লাগলো। সব প্ল্যান শেষ করে আমি তামিমদের সাথে বাড়িতে থেকে বেরিয়ে গেলাম। সারাদিন ঘোরাঘুরি করে রাত 10টায় বাসায় এসে ঘুমিয়ে পড়লাম। আজ 3 দিন হলেও লিজার সাথে দেখা করতে পারিনি। এই 3 দিন তামিমদের সাথে প্ল্যানের কিছু কাজ করেছি। আগামীকাল ভার্সিটিতে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে ডহলের শব্দে ঘুম ভেঙে যায়। ঘুম ঘুম চোখে বারান্দায় দাঁড়িয়ে বললাম, কে এত সকালে ডহল বাজিয়ে আমার কাঁচা ঘুমটা ভাঙিয়ে দিল? তোমার বউ গো। কথাটা শুনে নিচে তাকিয়ে দেখি লিজা দাঁড়িয়ে আছে, আর পিছনে ব্যান্ড পার্টির লোক। আমি দৌড়ে নিচে চলে গেলাম। তুমি এখানে কেন? আর এই লোকগুলো এখানে কি করছে? আস্তে আস্তে এত বিচলিত হচ্ছ কেন? আগে মিষ্টি মুখ করে তারপর সব বলছি। আমার মুখে এক এক করে 3টা মিষ্টি ঢুকিয়ে দিল। আমি কোনো মতে মিষ্টি শেষ করলাম। এবার বলো এসবের মানে কি? জান, তুমি বাবা হতে যাচ্ছ আর আমি মা। লিজার মুখে এমন কথা শুনে গলায় মিষ্টি আটকে গেল। খুক খুক করে কাশিয়ে দিলাম। লিজা পানি এনে সামনে ধরলো। আমি পানির গ্লাস লিজার হাত থেকে নিয়ে খেয়ে আব্বু আম্মুর দিকে তাকালাম। আম্মু রেগে চোখ মুখ লাল করে ফেলেছে। আব্বু বোকার মতো দাঁড়িয়ে আছে। আমি লিজার দিকে তাকিয়ে দেখি লিজা মুচকে মুচকে হাসছে। এই তোমার হাসিটা বন্ধ করো। তুমি কি ব্যান্ড পার্টির সাথে নিয়ে এসব কথা এলাকা দিয়ে বলে বললে বেড়াতে বেড়াতে এসেছো? বেচারারা আমার জন্য অনেক কষ্ট করেছে। আমার পরিবারের মান সম্মান মাটিতে মিশিয়ে দিয়েছে। উনি আসছে আরেকজনের চিন্তা করতে। দিলাম ঠাটিয়ে একটা চোর। লিজা গালে হাত দিয়ে কান্না করে দিল। আম্মু এসে লিজাকে নিয়ে বাড়ির ভিতরে চলে গেল। ব্যান্ড পার্টির লোকেরা ব্যান্ড বাজাচ্ছে। তাদের সামনে গিয়ে ধমক দিতেই সবাই পালিয়ে গেল। রাগে আমার শরীর ঘেমে গেছে। আমি দুলাভাইকে ফোন দিলাম। হ্যালো দুলাভাই, লিজা এসব কি শুরু করেছে? কেন লিজা আবার কি করলো? কি করে নাই সেটা বলেন। আপনার বোন সারা এলাকায় ব্যান্ড পার্টি বাজিয়ে জানিয়ে দিচ্ছে যে সে নাকি মা হতে যাচ্ছে। কি বলছো লিজা, এসব কাজ করেছে আর আমরা কিছুই জানি না? তবে আর কি বলছি, আপনারা তাড়াতাড়ি আসেন। ফোন কেটে দিয়ে বাড়ির ভিতরে গিয়ে আরেক দফা অবাক হলাম। আম্মু লিজাকে সোফায় বসিয়ে নিজের হাতে খাবার খাইয়ে দিচ্ছে। লিজা গালে হাত দিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, আবার খাবারও খাচ্ছে। ওদিকে আম্মু আলগা ভালোবাসা দেখিয়ে বলছে, আমার আম্মুটার গালে থাপ্পড় দিয়ে কি অবস্থা করেছে। আজকে শাকিল বাড়ি আসুক, দেখে নিব আমার আম্মুর গায়ে হাত তোলা। আম্মুর কথা শুনে লিজা কান্নার বেগ বাড়িয়ে দিল। আমি আর আব্বু দূরে থেকে দাঁড়িয়ে এসব কাহিনী দেখছি। হঠাৎ দরজার দিকে তাকিয়ে দেখি দুলাভাই আর আপু আঙ্কেল আন্টি থমের দাঁড়িয়ে আছে। আম্মু আর লিজার দিকে তাকিয়ে আছে। আম্মু লিজাকে যত্ন সহকারে খাবার খাইয়ে রুমে পাঠিয়ে দিল। হঠাৎ দুলাভাই আব্বুর পেছনে গিয়ে কানের কাছে মুখ নিয়ে বলল, বাবা এখানে কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। আমিও বুঝতে পারছি না, নীরব দর্শকের মতো তাকিয়ে তাকিয়ে দেখছি। হঠাৎ ফোনটা বেজে ওঠে। স্ক্রিনে তাকিয়ে দেখি হৃদয়। আমি ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে হৃদয় বলল, দোস্ত তোর ভাবি তো পেয়ে গেছে। রাখশালা, তোর ভাবির গোষ্ঠী কিলাই। তোর আবার কি হলো? কি হয়েছে দেখতে চাস? তাহলে বাড়িতে আয়। রেগে ফোনটা কেটে দিয়ে পকেটে ফোনটা রাখলাম। এমন সময় আম্মু বলে উঠল, এই হারামজাদা, তুই এখানে কি করছিস? রুমে যা। আমি আম্মুর কথা শুনে মাথা নিচু করে রুমে চলে আসলাম। রুমে এসে ভাবছি কিছুক্ষণ আগের কথা। এসব কি হলো? আমরা প্ল্যান করেছিলাম কি আর হলো কি? আমি লিজার জন্য সুইসাইড করব। ডাক্তার আঙ্কেল আম্মুকে বলবে এবারের জন্য রোগীকে বাঁচাতে পেরেছি, তবে আবার সুসাইড করার চেষ্টা করলে আমাদের হাতে কিছু করার থাকবে না। রোগী যা চাইছে আপনারা তাই করুন। আর একটা কথা, এই লিজা মেয়েটাকে রোগী বারবার এই নাম ধরে ডাকছিল।
আপনারা যত তাড়াতাড়ি পারেন এই মেয়েটাকে রোগীর কাছে নিয়ে আসেন, না হলে রোগী আবার সুসাইড করার চেষ্টা করতে পারে। আম্মু গিয়ে লিজা আব্বু আম্মুর কাছে ভুল স্বীকার করে লিজাকে আমার কাছেই নিয়ে আসবে। প্ল্যানের কথা ভাবতে ভাবতেই ঘুমিয়ে গেলাম। 11টার সময় নিলয়, সে আমার মামাতো ভাই, তার ডাকে ঘুম ভেঙে যায়। তুমি কখন আসলে? সকালে এসেছি, এখন ঘুম থেকে উঠ, আমার আবার অনেক কাজ পড়ে আছে। তুমি আবার কি কাজ? বাড়িতে তো কাজ করার জন্য লোক আছেই। বাইরে গিয়ে দেখ, তাহলে বুঝতে পারবি। আমি বাইরে থেকে এসে দেখি বাড়িটা সুন্দর করে সাজানো হয়েছে। মনে হচ্ছে আজকে এই বাড়িতে বিয়ে। কিন্তু কার বিয়ে? আমার বিয়ে হলে তো আমি জানতেই পারতাম। তাহলে কার বিয়ে? ধুর, আমি এত চিন্তা করছি কেন? নিলয় ভাইকে জিজ্ঞেস করলে তো সেই উত্তরটা পেয়ে যাব। আমি রুমে ঢুকি নিলয় ভাইয়ের সামনে গিয়ে দাঁড়ালাম। কিছু কি বলবি? বাড়িটা এত সুন্দর করে সাজানো হয়েছে কেন? বিয়ে হবে তাই। কার বিয়ে? তোর আর লিজার? কি? আমার বিয়ে আর আমি জানি না? এই বিয়ে আমি করব না। দরকার পড়লে আমি বাড়ি থেকে পালিয়ে যাব, তবুও এই বিয়েটা আমি করব না। কি বললি তুই? আমি দরজার দিকে তাকিয়ে দেখি লিজা চোখ গরম করে দাঁড়িয়ে আছে। লিজাকে দেখে আমার শরীর আপনা আপনি কাঁপতে লাগলো। লিজা রুমে এসে নিলয় ভাইকে বাইরে পাঠিয়ে দিয়ে দরজাটা বন্ধ করে দিল। আমি ভয়ে শেষ। লিজা আমার কাছে এসে গালের উপর আঙ্গুল দিয়ে স্লাইড করে গলায় এসে আমার শার্টের কলার চেপে ধরে। কি বলছিলি তুই? আমাকে বিয়ে করবি না তাই তো? না না, আমি আবার কখন বললাম? আমি তো বলেছি এই বিয়েটা আমি নাচতে নাচতে করব। সবাইকে দেখাতে হবে না আমি আমার বউকে কতটা ভালোবাসি? তাই বুঝি? তাই। তাহলে আমাকে এখন একটু আদর করে দাও। না না। কি বললে? করছি তো। আমি লিজার গালে একটা কিস করলাম। আমি কি গালে কিস করতে বলেছি? আমি এইখানে কিস করতে বলেছি। হাত দিয়ে ঠোঁট ইশারা করে বলল, আমি পারবো না। তোমাকে করতে কে বলেছে? আমি নিজেরটা নিজেই নিয়ে নিচ্ছি। লিজা আমাকে বিছানায় ফেলে বুকের ওপর উঠে কিস করতে লাগলো। 3 মিনিট পার হয়ে গেল, ছাড়ছে না। 5 মিনিট পার হয়ে গেল, তবুও ছাড়ছে না। এদিকে ঠোঁট কেটে গেছে, আমার আবার দম বন্ধ হয়ে আসছে। আমি লিজাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিলাম। এভাবে কেউ পাগলের মতো কিস করে? সরি। কান ধরে বলল লিজা। ঠিক আছে, রুমে যাও। লিজা বুকটা গোমরা করে রুমে চলে গেল। একটু পর তামিমরা এসে আমাকে নিয়ে হাসাহাসি করতে লাগলো। আমি আর কি বলতাম, শুধু বসে বসে শুনেই যাচ্ছি। সন্ধ্যা 7টা বাজে কাজী এসে আমাদেরকে বিয়ে পড়িয়ে দিল। একটু পর আমাদের দুজনকেই টেবিলে বসিয়ে এক প্লেটে খাবার দেওয়া হলো। আমি লিজার মুখে 1 লোকমা খাবার তুলে দিলাম। লিজা খাবার খেয়ে আমার মুখে 1 লোকমা তুলে দিল। খাবার মুখে নিতেই চোখ দিয়ে পানি পড়তে লাগলো। হঠাৎ লিজা শাড়ির আঁচড় বের করে আমার চোখের পানিগুলো মুছে দিল। খুব কষ্ট হচ্ছে। সরি। আমি লিজার দিকে তাকিয়ে দেখি লিজার চোখে পানি টলমল করছে। আমি লিজার কপালে কিস করতে যাব, এমন সময় আমার আপু বলল, এই কি করছিস তোরা? এইখানে কি বাসু সেরে ফেলবি? আপুর কথা শুনে সবাই হো হো করে হেসে দিল। আমি লজ্জা পেয়ে দৌড়ে ছাদে চলে আসলাম। রাত 11টায় বন্ধুরা জোর করে ছাদ থেকে নামিয়ে বাসর ঘরে ঢুকিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দিল। আমি বিছানার দিকে তাকিয়ে দেখি লিজা বিছানায় নেই। ওয়াশরুম থেকে শুরু করে সব জায়গায় খুঁজলাম, লিজাকে পেলাম না। হঠাৎ বারান্দা থেকে গানের শব্দ পেলাম। আমি গুটি গুটি পায়ে বারান্দায় গিয়ে দেখি লিজা বারান্দার সুন্দর করে পর্দা টাঙিয়ে হাঁটু পর্যন্ত শাড়ি তুলে লুঙ্গি ডান্স গানে তালের সাথে তাল মিলিয়ে নাচতেছে আর গাইতেছে। আমি দাঁড়িয়ে লিজার নাচ দেখতেছি। গানের মাঝখানে লিজা উল্টো দিকে ঘুরে দেখে আমি দেয়ালের সাথে হেলান দিয়ে লিজার দিকে তাকিয়ে আছি। লিজা লজ্জা পেয়ে দৌড়ে রুমে গিয়ে বিছানার উপর বসে পড়ল। আমি নিজেকে স্বাভাবিক করে নিয়ে রুমে গেলাম। রুমে গিয়ে লিজার পাশে বসে লিজার হাতটা ধরে বললাম, তুমি কিন্তু অনেক সুন্দর করে নাচতে পারো। আজকে না দেখলে জানতেই পারতাম না আমার বউ এত সুন্দর করে নাচতে পারে। হাসি পাচ্ছে তাই না? দাঁড়াও, দেখাচ্ছি মজা। লিজা আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে আমার গালে কামড় বসিয়ে দিল। আমিও কম কিসে, আমিও লিজাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে আমি লিজার গায়ে এবং গলায় কামড় বসিয়ে দিলাম। লিজা রেগে গিয়ে আমার বুকের ওপর কামড় মারে। আমি লিজার 2 হাত শক্ত করে চেপে ধরে লিজার নাকের সাথে নাক ঘষা দিলাম।
লিজা নড়াচড়া বন্ধ করে শান্ত হয়ে যায়। তা ম্যাম, এসবের মানে কি? কোন সব? এই যে আপনি আর আম্মু মিলে প্ল্যান করলেন আর আমাকে কিছু জানালেন না। আমি শুধু কষ্ট করলাম, সরি, তোমাদের সারপ্রাইজ দিতে চাইছিলাম তাই বলিনি। কিন্তু আমরা যে এত কষ্ট করলাম তার কি হবে? বললাম তো সরি। সরিতে কাজ হবে না, এর জন্য তোমাকে শাস্তিই পেতে হবে। প্লিজ, আজকে না, আজকে তো আমাদের বাসার রাত। আজকে কোনো বাসর হবে না, এটাই তোমার শাস্তি। কি বললি তুই? কেন, তোর বাপে এসেও বাসর করবে? তাহলে আমার বাবাকেই পাঠিয়ে দিই, তার সাথে বাসর করো। লিজা রেগে বুকের উপর উঠে বসে আমার হাত দুটো খাটের সাথে বেঁধে ফেলে। এবার বাসর না করে কোথায় যাবে চান্দু? তুমি আমার হাত বাঁধলে কেন? আজকে তোমাকে ধর্ষণ করে বাসর করব। কি? জি। লিজা আমার ঠোঁটের উপর রোমান্টিক অত্যাচার শুরু করে দিল। আমি শুধু অসহায়ের মতো শুয়ে আছি। 5 মিনিট পর ছেড়ে দিল, তারপর বলল, আজ দ্বিতীয় রাউন্ডের জন্য প্রস্তুত হও। কিসের দ্বিতীয় রাউন্ড? আর সেদিন বলেছিলে না আমরা দুজন মিলে একটা ক্রিকেট টিম বানাবো, তার কথা বলেছি। ঠিক আছে, তার আগে আমার হাত খুলে দাও। তুমি একা কিভাবে ক্রিকেট টিম বানাবে? কে বলেছে আমি একা? তুমি আছো না, তুমিও এইভাবে শুয়ে থাকো, বাকি কাজ আমিই করে নিব। লিজা আমার পাজামা পাঞ্জাবি খুলে আমার উপর ছাপিয়ে পড়ে। আমি শুয়ে শুয়ে ভাবছি, আজকে আমার বউ আমাকে বাসর ঘরেই ধর্ষণ করলো। এই মুখ নিয়ে আমি কিভাবে সবার সামনে দাঁড়াবো? একটু পর লিজা ক্লান্ত হয়ে শরীর নিয়ে আমার উপরে শুয়ে পড়ে, আমার হাতের বাঁধন খুলে দেয়। আমি লিজার কপালে চুমু দিয়ে লিজাকে বুকের সাথে মিশিয়ে নিলাম। লিজা আমার বাহু আঁকড়ে ধরে ঘুমের দেশে হারিয়ে যায়। কি ব্যাপার, আপনারা এখনও যাইতেছেন না কেন? যান যান, সবাই চলে যান, গল্প শেষ। এখন সবাই বাড়িতে গিয়া মুড়ি খান।